পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, আমরা আলাপ করছিলাম যে বিএনপি ৭ই নভেম্বর উপলক্ষে তারা একটি কর্মসূচি দিয়েছে সরোয়ার্দী উদ্যানে। সেখানে গতকাল বলেছেন বিএনপি নেতারা যে তারা সেখানে জনতার ঢল নামাবেন। কিন্তু গত কিছুদিন ধরে আমরা তো বিএনপি সেরকম কোনো কর্মসূচি দেখি না। তারা সরকার পতন আন্দোলনের কর্মসূচি দিবে বলেছিল, সেটা হয়নি। এখানে জনতার ঢল নামানো বলতে আসলে কি বুঝিয়েছে জনাব গোলাম মুর্তজা? দেখেন, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, কিন্তু সেই বিএনপির গত কিছুদিনের বা গত কয়েক বছরের কর্মকাণ্ডে তারা যে বড় রাজনৈতিক দল সাংগঠনিকভাবে সেই প্রমাণ বিএনপি দিতে পারছে না। বিএনপি একটা কঠিন সময় অতিক্রম করছে। প্রতিটি রাজনৈতিক দলের জীবনেই মাঝে কিছু কিছু সময় একটা কঠিন সময় আসে। একটা সময় আওয়ামী লীগও খুব কঠিন সময় অতিক্রম করেছে, ৭৫-এর ১৫ই আগস্টের পরে থেকে একটা লম্বা সময়। প্রেক্ষাপট আলাদা, দুটি একরকম নয়। কিন্তু এখন বিএনপি একটা কঠিন সময় অতিক্রম করছে। বিএনপিকে প্রমাণ করতে হচ্ছে যে সেটা বড় রাজনৈতিক দল। যেহেতু প্রমাণ করতে পারছে না, চেষ্টা করছে। সেই চেষ্টার অংশ হিসেবেই এখন তারা সরোয়ার্দী উদ্যানে যে সমাবেশটি করতে চেয়েছে, সেই সমাবেশটি লোক সমাগম দিয়ে তারা বোঝাতে চায় যে তারা সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী, তাদের অনেক জনসমর্থন আছে। সেই প্রস্তুতি তারা নিতে শুরু করেছে কিনা একটু যেতে চাই চট্টগ্রামে। সেখানে কথা বলবো বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর শাহাদাত হোসেনের সঙ্গে। ডক্টর শাহাদাত হোসেন, ডক্টর শাহাদাত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি রাজশাহী থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। আপনাদের দুজনকেই ৩বারের মতো স্বাগত জানাচ্ছি। প্রথমেই চট্টগ্রামে ডক্টর শাহাদাত হোসেন, গতকাল বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ৭ই নভেম্বর উপলক্ষে তারা সরোয়ার্দী উদ্যানে একটা বিশাল জনসমাবেশ করবেন। আপনার কাছে এই কর্মসূচির বিষয়ে কোনো প্রস্তুতির খবর কি আপনি আমাদেরকে জানাতে পারেন? আমরা জানি যে সরোয়ার্দী উদ্যানের সমাবেশ উপলক্ষে বাংলাদেশের সব জায়গা থেকে সেখানে মানুষ যাচ্ছে। আমাদের চট্টগ্রাম থেকেও আমরা অনেকেই সেখানে যাব। আর আপনারা জানেন যে জাতীয়তাবাদী দল বৃহত্তর রাজনৈতিক দল। আমাদের নেত্রী তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। কাজেই জাতীয়তাবাদী দলের তৃণমূল পর্যায়ে একটা জনপ্রিয়তা রয়েছে। আপনি সাম্প্রতিক সময় আমাদের নেত্রী বিভিন্ন জায়গায় সমাবেশ করেছেন, সেখানে আপনারা দেখেছেন জনতার একটা ঢল সেখানে নেমেছে। সরোয়ার্দী উদ্যানের কথাই ধরুন কিংবা বাংলাদেশের অন্য যে কোনো স্থানের কথাই ধরুন, জাতীয়তাবাদী দলের সর্বস্তরের মানুষের সমর্থন থাকার কারণে আজকে সব জায়গায় কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ সমাবেশে অংশগ্রহণ করে। শাহাদাত হোসেন, আমি একটু স্পেসিফিক জানতে চাই যে কি কি এই কর্মসূচি উপলক্ষে আপনারা চট্টগ্রামের যারা নেতৃত্বে আছেন তারা কেন্দ্র থেকে কি ধরনের নির্দেশনা পেয়েছেন? আর কেন্দ্র থেকে আমরা এই নির্দেশনা পেয়েছি ৭ই নভেম্বরে তো আমাদের চট্টগ্রামের প্রোগ্রাম রয়েছে, এই জন্য ৮ই নভেম্বরে তো অনুষ্ঠান আছে। ৮ই নভেম্বরে আমরা চট্টগ্রাম থেকে এখানে যারা আছে আমাদের নেতাকর্মীরা আমরা অনেকেই সেখানে অংশগ্রহণ করব, আমরা সেখানে যাব। আলটিমেটলি বাংলাদেশের সব জায়গা থেকেই সেদিন যাবে এবং আশা করছি সেটা সুন্দর সমাবেশ হবে। আপনারা আসবেন, কিন্তু কোনো নির্দেশনা কি পেয়েছেন কেন্দ্র থেকে? অবশ্যই অবশ্যই আমরা নির্দেশনা পেয়েছি এবং আমরা সেভাবে সাকসেসফুলি সেটাকে সমাবেশ সুন্দর করব, এটা আমরা আশা করছি। আমরা চট্টগ্রাম থেকে অনেকে সেখানে অনুষ্ঠানে যোগ দিতে যাব। অনেকে মানে কতজন, কিভাবে করে আসবেন, এরকম কোনো প্রস্তুতির খবর কি আমাদেরকে বলতে পারেন? আমরা চট্টগ্রাম থেকে তো সবসময় হাজার হাজার লোক যাই, তো এবারও আমরা সেটা চেষ্টা করছি যে যাব, কারণ আমরা তো সবসময় সাকসেস করি যে কোনো সমাবেশ ঢাকার অনুষ্ঠানগুলো। তো হয়তোবা আমরা আশা করছি এখানে এবার যাবে ৫-১০ হাজার লোক তো অবশ্যই যাবে। আপনারা কি মনে করছেন যে আপনারা যে আসতে চাইছেন এটা কি খুব স্মুথলি আসতে পারবেন, নাকি আপনারা কোনো প্রতিবন্ধকতার মধ্যে পড়তে পারেন এরকম কোনো আশঙ্কা করছেন কিনা? জি, শাহাদাত হোসেন, আপনি শুনতে পেয়েছেন যে এর আগে বিভিন্ন সময় আমরা প্রতিবন্ধকতা। জি বলুন। জি আমি শুনতে পেয়েছি সরকার সবসময় প্রতিটা অনুষ্ঠানে একটা অবস্ট্রাকশন তারা দিয়ে থাকে, রেল পথে, বাস যাতায়াত পথে এবং অন্য অন্য নৌপথে তারা এটা করে থাকে। তা আমরা আশা করছি যেটা
যে আমাদের 7 নভেম্বরে যেহেতু চট্টগ্রামে অনুষ্ঠান রয়েছে, সমাবেশ রয়েছে, আমরা 7 নভেম্বর রাতেই সবাই এখান থেকে রওনা দিব এবং আশা করছি 8 নভেম্বরে আমরা সবাই সেখানে পৌঁছাবো। জি হয়তোবা আসলে জি, এখানে জি। আমাদের যারা প্রাইভেট কার আছে, প্রাইভেট গাড়ি আছে, সেভাবে তারা যাবে অনেকে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। একটু যেতে চাই রাজশাহীতে, সেখানে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। আপনার কাছে আসলে জানতে চাই এই শাহাদাত হোসেনের কথা সূত্র ধরে আসলে রাজনৈতিক দলগুলোর দলীয় কর্মকাণ্ড তৃণমূলে কি অবস্থা চলছে আপনি যদি আমাদেরকে বলতেন, কারণ গত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, আমরা শুনতে পেরেছি বিভিন্ন আমাদের জেলা পর্যায়ে যে প্রতিনিধি আছে তাদের মাধ্যমে যে দলে নাকি এক ধরনের স্থবিরতা চলছে, আপনাদেরও কি তাই? আসাদুজ্জামান আসাদ। ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। এই বিএনপির কর্মসূচি কিভাবে পালন করবে সেইটি বিএনপির বিষয়। রাজশাহীতে আমরা যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিই, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, আমাদের রাজশাহী জেলাতে এখন সম্মেলনের জোয়ার চলছে। আমাদের তৃণমূল পর্যায় থেকে, সেই ওয়ার্ড ইউনিয়নের ওয়ার্ড থেকে শুরু করে থানা পর্যায় পর্যন্ত আমাদের সম্মেলন চলছে। জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী 27 নভেম্বর। তো আমাদের সংগঠনের মধ্যে আপাতত স্থবিরতা তো নেই, অতীতেও ছিল না, ভবিষ্যতের কথা ভবিষ্যতে বলবে। তো আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় আছে, এইটি যেমন বলছেন, আওয়ামী লীগ জনমানুষের দাবির প্রতি শ্রদ্ধা রেখেই তাদের পাশে থেকে, কাছে থেকে আওয়ামী লীগ সরকারকে বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা অথবা স্বাধীনতা পক্ষের মানুষরাই সরকারকে সহযোগিতা করছে। না, যেটা আমি আপনাকে বলতে চাই আসাদুজ্জামান আসাদ, আপনি বললেন যে সবসময় আপনারা ভালো অবস্থানে আছেন, কিন্তু গত সিটি কর্পোরেশন নির্বাচনে তো সেই ভালো অবস্থান দেখি নাই। তাহলে কি করে বলেন যে আপনাদের সাংগঠনিক অবস্থা ভালো আছে? এইখানে যে বিষয়টি আমরা বারবার অতীতেও বলেছি, রাজশাহী সিটি কর্পোরেশনে আমাদের যিনি মেয়র ছিলেন, আমাদের শহীদ জাতীয় নেতা কামরুজ্জামানের পুত্র খায়রুজ্জামান লিটন, রাজশাহীর দলমত নির্বিশেষে যে কোনো মানুষই বলবে খায়রুজ্জামান লিটন রাজশাহীকে কত সুন্দরভাবে মেয়র হিসেবে সাজিয়েছিল। সেই সিটি কর্পোরেশনে আমরা কেন পরাজিত হয়েছি, এই প্রশ্নটি বারবার বিভিন্ন সময়ে আমাদের কাছে এসছে। সেই সময়ে আপনারা দেখেছেন হেফাজতের যে মিথ্যা প্রচার, সেই প্রচারে খালেদা জিয়া, বিএনপি, জামাতির বাতাস দেওয়া, শাপলা চত্বরে সেই অবস্থা থেকে আপনারা কি বেরিয়ে আসতে পেরেছেন? মানুষের সঙ্গে কি সেই সম্পর্কগুলি উন্নয়ন করতে পেরেছেন? এখন কি মনে হয়? মানুষ অবশ্যই বুঝতে পেরেছে, আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, তারা এখন উপলব্ধি করে এবং তারা আফসোস করে বর্তমান রাজশাহী সিটি কর্পোরেশন অবস্থা দেখে, যে খায়রুজ্জামান লিটনে রেখে যাওয়া সিটি কর্পোরেশন মাত্র 8-9 মাস কি 1 বছরের মাথায় যে অবস্থা হয়েছে, সেইখান থেকে এখন রাজশাহীর মানুষ উত্তরণ চাই যে আমরা যে ভুল করেছি সেই জায়গা থেকে। আসাদুজ্জামান আসাদ এবং শাহাদাত হোসেন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আচ্ছা, মঞ্জুরুল ইসলাম, আমাদেরকে একটু বলবেন যে আসলে কি রাজনৈতিক দলগুলোতে এক ধরনের স্থবিরতা কি চলছে? আপনি দেখলেন বিএনপি কিন্তু স্পষ্ট করে বলতে পারেনি। জবাব হচ্ছে হ্যাঁ এবং না। আমি যদি শুরুতে বিএনপিটা বলি, যেহেতু আপনি বিএনপি নেতার সাথে শুরুতে কথা বলছিলেন, যেমন গোলাম মুর্তজা সাহেব একটি কথা বলেছেন, তার সাথে আমি আবারও ঐক্যমত পোষণ করেই বলতে চাই যে এক একটি রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল কখনো কখনো একটি সংকটের মধ্য দিয়ে যায়। বিএনপি এখন সময়ের দিক থেকে একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিএনপির মধ্যে 3টি সংকট আমি পরিষ্কার লক্ষ্য করি। একটি হচ্ছে দেখতে হয় যে সারা বাংলাদেশের মানুষের মনের চাহিদা কি, মনের আকাঙ্ক্ষা কি, মনের স্রোতটা কি, সেই স্রোতের পক্ষে থেকে আমি রাজনীতি করছি না বিপক্ষে। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মনে করি এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের অধিকাংশ মানুষের আশা আকাঙ্ক্ষা স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে, এবং জামাত, শিবির, রাজাকার, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধীদের বিরুদ্ধে সরকার যে ভূমিকা পালন করছে এটার প্রতি অধিকাংশ জনগণের
নিরঙ্কুশ সমর্থন আছে। সেই জায়গায় আপনি দেখেন গোলাম আজম নিহত হবার ঘটনার পর থেকে, মৃত্যুর পর থেকে এবং সবশেষ কামরুজ্জামানের আপিলের রায় ঘোষণা পর্যন্ত বিএনপি একেবারে নীরব। বাংলাদেশের একটি সর্ববৃহৎ রাজনৈতিক ঘটনা, সর্ববৃহৎ রাজনৈতিক দলের একটি, তারা নীরব। সে জায়গায় আপনি যে আলোচনা করলেন এর আগে 3রা নভেম্বর নিয়ে সৈয়দ আশরাফ কি বললেন, এই প্রথম তারা মুখ খুললেন। অর্থাৎ তাতেও আমি মনে করি নাগরিক হিসেবে স্বস্তি, অ্যাটলিস্ট তারা তো কিছু বললেন। একদিন আমরা ভাবছিলাম যে জামাতের মতো তারা নীরব হয়ে গেলেন কিনা, বিলীন হবার পথে ভাবছেন কিনা। কিন্তু রাজনীতি কোথায়, আপনি এর বললাম না পাশাপাশি আমি যেহেতু বলি, যুদ্ধ অপরাধী জামাত এরা তাদের একটা জোটের অংশ, কিন্তু এর বাইরেও তো অনেক ইস্যু আছে। আমি সেটাই বলছি, আমি এই জায়গাটা একটু শেষ করি আর 2টা ইস্যু নিয়ে। ফলে এটি একটি স্রোতের সংকটের মধ্যে আছে। দ্বিতীয় হচ্ছে তাদের নিজেদের দলীয় কোন্দল চলছে।